দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আকিস সিমেন্ট মুক্তবাকে। বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধান নিয়ে কথা বলছি যারা ইব্রাহিমুল ইসলাম খান এবং মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে। একটা ফোন নিই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বান্না ভাই, ভালো আছেন? জি আছি। হ্যাঁ বান্না ভাই, আমার আরাফাত ভাইয়ের কাছে প্রশ্ন। বলুন। যে প্রধানমন্ত্রী থেকে আসলেই কি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিনা? সম্ভব। আপনার প্রশ্ন উত্তর দিলাম। থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটা হলো, আরাফাত ভাই তো বলছেন উনি বর্তমান সরকারের কোনো ব্যর্থতা খুঁজে পাননি, সবগুলো ওনার কাছে সফলতা মনে হয়। সেটা আদৌ এই ক্ষেত্রে সত্যিকার অর্থেই কতটুকু সফল সেই বিষয়গুলো উনি যদি একটু বলতেন। আমি খুঁজে পেয়েছি কিনা আপনি কি করে জানলেন? আপনি কি আমার সব কথা শুনেছেন? আপনাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করতে চাই, কোন ব্যর্থতা খুঁজে পেয়েছি কিনা? আমার কি সব কথা আপনি সবসময় শোনার সুযোগ হয়েছে? আপনি নিজেও একটা বায়াস থেকে এই কথাটি বলছেন, আমার যেটা মনে হয়। এবং আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি সরাসরি দিচ্ছি, হ্যাঁ সম্ভব। বর্তমান প্রধানমন্ত্রী থেকেও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। কেন সম্ভব সেটা আপনাকে বলি। এটার কারণ হচ্ছে, এটা ইন্টেনশনের উপরে ডিপেন্ড করে। আপনি আমাকে বলেন যে 13 অ্যামেন্ডমেন্ট, 13 সংশোধনী, এই যে সোকল তত্ত্বাবধায়ক সরকার, সেটা 2006 তো ছিল, 2006 ছিল, তাহলে 2006 আসবো তখন বলবেন। আপনার মূল কথা সম্ভব সেটা তো বলেছেন। বাকি একটু ব্যাখ্যা দিন। হ্যাঁ বলবেন, পরে বলবেন। প্রশ্ন থেকে লাইনে আছেন এখন? ওকে, জি না আমি একটু শেষ করে নিই, লাইন অফ ইফ ইউ অ্যালাউ মি। আচ্ছা, যেটা বলছিলাম যে দেখেন, এই যে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। 2006 তো এই 13 সংশোধনী তো ছিল, তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাহলে একটা অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন কেন বিএনপি করতে পারলো না? তারা কেন ম্যানিপুলেশনের চক্করে গেল? আপনার এই বিচারপতিদের বয়স বাড়ানো, তার পরবর্তীতে আপনার ধাপে ধাপে সংবিধান লঙ্ঘন করে তাদের রাষ্ট্রপতিকে 2 টুপি পরিয়ে দেয়া, এই কাজ। তাহলে ইন্টেনশন না থাকলে 13 সংশোধনীও কিন্তু আপনার এই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না। আর বর্তমান প্রধানমন্ত্রী ইন্টেনশন আছে, এটা প্রমাণ আপনাকে আমি দিই। তার আমলে গত 5 বছরে একটা মাগুরা হয়নি, একটা ঢাকা 10 ইলেকশন হয়নি, একটা মিরপুরের সেই রিগড ইলেকশন হয়নি। রাদার আমি একটু কড়া করে বলতে চাই, আজকের মাননীয় বিরোধী দলের নেত্রী, যিনি আজকে লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন, যিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, যখন এই ঢাকা 10 রিগড ইলেকশন হয়েছিল, যখন মাগুরার ইলেকশন চুরি হয়েছিল নগ্নভাবে, যখন মিরপুরের ইলেকশন চুরি হয়েছিল, যেটা আমাদের ইতিহাসে মানে একটা বিশাল নজির হয়ে আছে, তখন আজকের মাননীয় বিরোধী দলের নেত্রী নিজে প্রধানমন্ত্রী ছিলেন, উনি এটা অ্যালাউ করেছেন। তাহলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড গুলো আমাদের রাজনীতির সমস্যা তৈরি করে। কাজে ওনার প্রশ্ন উত্তর সুস্পষ্টভাবে এটা বলতে চাই। আর একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে আমি শিশুতোষ বিষয়টি নিয়ে যে কথাটি বলেছেন, আপনাকে সিম্পলি বলি, একটু 2 মিনিট ব্যাখ্যা করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি যদি আপনি দেখেন, 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। শেখ হাসিনা বিশ্বাস করেন যে আজকে মাননীয় বিরোধী দলের নেত্রীর স্বামী সেই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, এটা কিন্তু আমরা নিশ্চিত না, বাট শেখ হাসিনা বিশ্বাস করেন। হ্যাঁ, বিশ্বাস তো করেনি। আমরা তো বিভিন্ন ভাবে তো এই যে ধরেন অ্যানেকডোটাল এভিডেন্স, কংক্রিট এভিডেন্স নয়, অ্যানেকডোটাল বিভিন্ন এভিডেন্স আমরা বিশ্বাস করেন তা আপনি মনে করেন। হ্যাঁ জি। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা আছে, ধরুন এটা নিয়ে একটা বিতর্ক করা যায়, জিয়াউর রহমান সাহেব মানে সংশ্লিষ্ট ছিলেন কি ছিলেন না, আমরা কংক্রিট এভিডেন্স নাই। যদিও যারা খুনি আত্মস্বীকৃত, তারা বিভিন্ন জায়গায় দাবি করেছিলেন যে জিয়াউর রহমান সাহেবের সাথে তাদের আলোচনা হয়েছিল, তার ভিত্তিতে তারা এই কাজটি করেছে। বাট এটা তো সত্য, মানে যে মামলাটা হয়েছে, সে মামলায় কোনোভাবে এটা কি ইমপ্লাইড পাওয়া যায় না? মামলা থেকে আমি জানি না। আমরা হিস্টোরিক্যালি যেমন ধরেন ফারুক এবং রশিদ, আমরা একটা অন্যদিকে চলে যাব, সেটা না অন্যদিকে যাব না, আমি এখানে আসছি। এখানে বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্যে আমি যেতে চাই, বিচারে যাব না। আমি এই জন্য যেটাতে ছিলেন সেই পয়েন্টে থাকলে এটা বিরতি নেব, তারপরে ফিরে এসে আপনার কাছে। জি, আমি বিরতির আগে যেটা বলছিলাম, একটা ফোন নিয়ে নিই, আপনি বলছেন। আচ্ছা শিওর। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল বলছিলাম বনশ্রী থেকে। জি, আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম দুইটা। একটা হচ্ছে মিস্টার আরাফাতের কাছে আমার প্রশ্ন, উনি একটু আগে বললেন যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নির্বাচন করা, মানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। ঠিক আছে, আমরা মেনে নিই, কিন্তু উনি প্রধানমন্ত্রী থাকাকালীন গত 5 বছরে বিরোধী দলের সাথে যে আচরণ করছে, এটা কি কোনো গণতান্ত্রিক আচরণ করছে? বিরোধী দল কোন ভরসায় ওনাদের অধীনে নির্বাচন করবেন? 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 2006 সালের নির্বাচনে KM হাসান কোন এক সময় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ওনাকে যদি ওনারা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে সেটা যদি বাধা সৃষ্টি হতে পারে, তাহলে উনি আওয়ামী লীগের দলের মতো দলের সভানেত্রী, তো ওনার অধীনে কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে? বিএনপি কোন বিশ্বাসে যাবে? জি, থ্যাংক ইউ।
আচ্ছা, আবার তো আরেকটা প্রশ্ন আসলো, যাক এটার উত্তর হ্যাঁ, বলেন। একবারে আমি দিয়ে দিই। আচ্ছা, প্রথম প্রশ্ন উত্তরটা কিছুটা দিয়েছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন যে শিশুতোষ ইস্যুটা নিয়ে, দেখুন যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, 75-এ 15 আগস্টে বঙ্গবন্ধুকে পুরো সপরিবারে হত্যা করা হলো। মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে তো একটা বেদনার জায়গা আছে, এটা না বিশাল একটা বেদনার জায়গা, এবং উনি মনে করেন, যেটা বিভিন্ন সময় আমরা শুনেছি যে মানে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জেনারেল, ওনার একটা সম্পৃক্ততা ছিল। সেটা অ্যানেকডোটাল এভিডেন্স আছে, কংক্রিট কোনো প্রুফ নাই, কিন্তু এটা তো প্রুভেন যে যারা আত্মস্বীকৃত খুনি তাদেরকে জিয়াউর রহমান সাহেব ইনডেমনিটি দিয়েছিলেন, তাদেরকে রিওয়ার্ড করেছিলেন। এটা তো সত্য কথা। আমি এই কথাগুলি কেন বলছি, এটা রেলেভেন্স খুঁজে পাবেন জাস্ট 30 সেকেন্ড পরে। তার পরবর্তীতে আপনি আসেন ইতিহাসটা কি, 15 ফেব্রুয়ারি যে ইলেকশন হলো 96-এ, সেখানে বেগম খালেদা জিয়া আর কোনো লোক মানে বাংলাদেশে খুঁজে পেলেন না, প্রধান বিরোধী দলের নেতা বানালো হচ্ছে বঙ্গবন্ধুর একজন আত্মস্বীকৃত খুনি। তারপরে চলে আসেন 2001 সালে, এই যে শেখ হাসিনার উপর গ্রেনেড অ্যাটাক হলো, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রীতে থাকা অবস্থায় গ্রেনেড অ্যাটাক হলো, এবং আমরা এখন অনেকগুলি প্রমাণ খুঁজে পাচ্ছি যেখানে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সম্পৃক্ততা ছিল। আপনি আমাকে বলেন, আপনারা যারা প্রশ্ন তুলছেন যে প্রধানমন্ত্রী যেভাবে দাওয়াত করেছিলেন সেই দাওয়াতটি সঠিক হয়নি, এভাবে দাওয়াত করলে আপনি যেতেন কিনা? আপনি নিজে যদি হতেন শেখ হাসিনার জায়গায়, আপনি কি দাওয়াত করতেন নাকি এরকম কাউকে আপনার বাসায় ডিনার করতে, যাকে আপনি আপনার নিজের হত্যাকাণ্ডের জন্য যে পরিবারকে আপনি দায়ী মনে করেন? আমরা সমস্যার গভীরে ঢুকি না, উপর থেকে সমাধান খুঁজি। কিন্তু তারপরও দেশের স্বার্থে, জাতির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী ফোন কিন্তু করেছেন। একটা জিনিস কেউ বুঝতে পারছে না, বা যারা এইসব প্রশ্ন তুলছে, হ্যাঁ, যে এই দাওয়াতটি একটা নর্মাল দাওয়াত না, একজন বন্ধুকে দাওয়াত করে সেই দাওয়াত না। এই দাওয়াতটা হচ্ছে জাতির আকাঙ্ক্ষা এবং চাহিদা পূরণের দাওয়াত। না হলে শেখ হাসিনার এত ঠাকা পড়ে যায়নি, আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বা খালেদা জিয়ারও এত ঠাকা পড়ে যায়নি একজন আরেকজনের বাসায় দাওয়াত করা বা দাওয়াত খেতে যাওয়া, তাদের মধ্যে যে সম্পর্ক। কাজেই তাদের এটা করতে হয়েছে, কিন্তু দেশ এবং জনগণের স্বার্থে শেখ হাসিনা এই দাওয়াতটি করেছেন। এখন আপনি আসেন, এই দাওয়াতটি করে উনি যে তোপের মুখে পড়লেন, উনি তো বারেবার ওইটাকে কেটে দিয়ে বলতে যাচ্ছেন যে ঠিক আছে, উনি এই কথা তো বলেছেন, উনি তো শুরু করেছেন আসসালামু আলাইকুম দিয়ে, উনি তো আপনি কেমন আছেন দিয়ে শুরু করেছেন, যার উত্তর বিরোধী নেত্রী দেননি। এবং তারপরে উনি একটা পর্যায়ে তো বললেন যে ঠিক আছে আপনি ফোন পাননি, আমি দুঃখিত, আপনাকে আমি দাওয়াত করতে চাই, আপনি আসেন আমার এখানে। এই যে যারা এসব কথা উঠায়, যে 21 আগস্টের কথা, 15 আগস্টের কথা কেন তুললো, এরা কি এই কনভারসেশন শুনে নাই? মানে এরা কি ব্লাইন্ড নাকি এরা মানে বধির? যে কনভারসেশনটা কি এরা শুনে দেখে নাই যে খালেদা জিয়ার একের পর এক যে অভিযোগের প্রেক্ষিতে কখনো কখনো এসে উত্তর দিতে যে শেখ হাসিনা এই কথাটি বলেছেন? ওনাদের কি ধারণা যে 37 মিনিটের সংলাপে শেখ হাসিনা একপাক্ষিকভাবে শুধু বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যাবেন, কোনো উত্তর দিবেন না? একটা দুটো উনি উত্তর দিয়েছেন। তারপরেও যাদের মনে হয় এই দাওয়াতটি এমন ভাবে শেখ হাসিনা করেছেন যে কোনো মানুষ এই দাওয়াত গ্রহণ করতো না, তাদেরকে আমি তখন শিশুদোষ বলেছি, আজকে আমি বলবো তারা হচ্ছে বিকৃত এবং মানে কি বলবো একটা অসুস্থ মস্তিষ্কের তারা যদি এটা মনে করে, যারা, আমি একটু কড়া করে বললাম। আপনি সাবজেক্টের মধ্যে কিন্তু থাকছেন না, বাইরে আমি আসছি না, আমি এবং সময়ও পাবেন বলে মনে হচ্ছে না, কারণ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, তো এই জন্য আমি বলছি কিন্তু সময়ের বাইরে যেতে পারবেন না, সেটা খেয়াল করতে হবে আপনাকে। আরেকটি জিনিস দেখেন, একটা প্রশ্ন হচ্ছে বিএনপি এখন যদি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ কি তাহলে ইলেকশনে আসতো কিনা? মানে এত ফ্ল্যাট কোয়েশ্চেন করলে তো হবে না যে বিএনপি আছে আওয়ামী লীগ যাবে না, আওয়ামী লীগ আছে ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে আপনার কিছু শর্ত পূরণের বিষয়। ইয়েস, আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো, তার ট্র্যাক রেকর্ডে যদি কোনো মাগুরা না থাকতো, তার ট্র্যাক রেকর্ডে কোনো যদি ঢাকা 10 না থাকতো, আজকে যদি আজকের যে বাস্তবতা যেখানে আপনার ভোটার লিস্টটা পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট, আজকের যে বাস্তবতা সেখানে মিডিয়া যে বিস্তার, আমি মনে করি এই শর্তগুলি যদি পূরণ হতো এবং আপনার ইন্টেনশনে বহিঃপ্রকাশ যদি হতো। দেখুন 96 থেকে 2001-এ আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বেগম জিয়া যে কবার বিএনপি ক্ষমতায় গেছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি, কোনো না কোনো একটা ঝামেলা করেছে। তো আপনি ট্র্যাক রেকর্ডের মধ্য দিয়ে আপনি যদি একটা সুস্থ ইন্টেনশনের বহিঃপ্রকাশ দেখতেন, ইয়েস, তাহলে বিএনপি ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের নির্বাচনে যেতে কোনো অসুবিধা থাকার কোনো কারণ নাই আমি মনে করি। আনসারটা কি দাও? এটাই আনসার, ইয়েস। এই শর্তগুলি যদি পূরণ হতো, যে শর্ত এখন পূরণ হয়েছে, মানে শর্ত সাপেক্ষে যেত, শর্ত সাপেক্ষে না। এই যে বাস্তবতাটা যেটা আমি বললাম যে শর্তগুলো পূরণ হয়েছে, তার মানে তো শর্ত সাপেক্ষে বলছি। হ্যাঁ, এখন আসলে পূরণ হলে যেতেন। শর্ত পূরণ হলে মানে এই শর্তগুলো যদি বাস্তবে থাকতো, প্রেজেন্ট থাকতো, তাহলে যেতেন। কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্ট না থাকলে তো কেউই যাবে না। এবং এই জিনিসগুলো যদি প্রেজেন্ট আওয়ামী লীগও ব্যর্থ হতো রাখতে, তাহলে বিএনপির এই দাবিকে আমিও হয়তো সমর্থন করতাম, বা যে কেউ সমর্থন করার একটা যৌক্তিকতা থাকতো। কিন্তু ফ্ল্যাট যে কোয়েশ্চেন,
বিএনপির সময় তো আওয়ামী লীগ যায় নাই, আওয়ামী লীগের সময় বিএনপি কেন যাবে? এই ফ্ল্যাট কোয়েশ্চেনগুলির কোনো অর্থ নাই। আপনার কনটেক্সটের বাইরে শুধু ফ্ল্যাট কোয়েশ্চেন করার গুণ, কনটেক্সটটা সেম কিনা দেখেন। আপনি বলেন ওই কনটেক্সটে আওয়ামী লীগ কোন কনটেক্সটে ইলেকশনে যেতে চায় নাই আর বিএনপি কোন কনটেক্সটে ইলেকশনে যেতে যাচ্ছে না, সেই দুই কনটেক্সট কম্পেয়ার করছি না আমরা কম্পেয়ার করছি কে ক্ষমতায় আছে এবং কার ইলেকশনে যেতে হবে কার যেতে হবে না। এখানে একটি সমস্যা হচ্ছে। আরেকটি বিষয় বলি যে কে এম হাসান সাহেবের কথা বলেছে যেতে চায়নি। ভাই, কে এম হাসানকে নিয়ে তো কোনো সমস্যা ছিল না। যে আপনারা যেটা বলছেন যে কে এম হাসান ইজ দ্য প্রবলেম হচ্ছে কে এম হাসান অর ক খ গ ঘ whoever it is, যখন আপনি ম্যানিপুলেট করলেন, কে এম হাসান উনি যদি ডিউ প্রসেসে কে এম হাসান আসতেন তাহলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু হি ওয়াজ দ্য প্রোডাক্ট অফ এ ম্যানিপুলেশন, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। ইভেন তৎকালীন যে সংবিধান, সেই সংবিধানের মধ্যেও তো আপনি রাখেননি জিনিসটা, ডিউ প্রসেসের মধ্যে রাখেননি তো, আপনি তো বিচ্যুত হয়েছেন। এই বিচ্যুতির ফলশ্রুতিতে এই সমস্যা তৈরি হয়েছিল। কাজেই আরেকটা জিনিস সিম্পলি এর আগে বহুবার বলেছি, কি বিচ্যুতি বলছেন? এই যে আপনার এটা অ্যামেন্ডমেন্ট করে বয়স বাড়ানো হয়েছে, এক্স্যাক্টলি, যার ফলশ্রুতিতে যে ভদ্রলোকের আপনার হওয়ার কথা সে না হওয়ার that became the part of the constitution। আজকে যেভাবে ব্যাখ্যা কমিটি করছে ওইটা ডেভিয়েশন আর এইটা পারফেকশন। নো, আজকে একটি কোর্টের রায়ের মাধ্যমে আপনার দেখেন আরেকটা জিনিস ভুল করে সব। আমি এটা এই প্রশ্নের উত্তর দিই। আপনার পঞ্চদশ সংশোধনী কিন্তু আওয়ামী লীগের করা লাগে না। যেদিন শর্ট অর্ডারটি এসছে সেই দিনই 13 অ্যামেন্ডমেন্ট আর নাই, কারণ আপনি জাস্টিসে আনতে পারছেন না এবং 13 অ্যামেন্ডমেন্টকে একবার সাংঘর্ষিক বলে দেওয়া হচ্ছে। পঞ্চদশ সংশোধনী দরকারই নাই, অটোমেটিকলি ইটস গন। আনলো কেটে তাহলে পঞ্চদশ সংশোধনী করলো, এটা তো শুধুমাত্র এটাকে কেন্দ্রিক করেনি, ইলেকশন কেন্দ্রিক না, পঞ্চদশ সংশোধনীতে আরো অনেক কিছু আছে। কিন্তু যেহেতু সংশোধনী করেছে, নতুন ভাবে সংবিধান ছাপিয়েছে এই জিনিসটাকেও ইনকর্পোরেট করে, বাট এই জিনিসটা ইনকর্পোরেট আলাদাভাবে করা ওয়াজ নট নেসেসারি। রাইটটাই হচ্ছে বেসিস, সংবিধান সংশোধনী ওয়াজ নট দ্য বেসিস, রাইটটা বেসিস ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়ে যায়, এটা একটা। আর ওরা যেটা করেছিল সেটা হচ্ছে ওরা স্ব-উদ্যোগ নিয়ে বয়স বাড়িয়েছিল, ওইটা ইয়ে করবো আবার সময়ও নাই। যদি আপনি যেরকম করে বলছেন তার ভিন্ন মত বাজারে আছে, টক শোতে আছে, সব জায়গাতে। আমি বলছি তখনকার সেই অ্যামেন্ডমেন্টটা আপনি বলছেন যে বিচ্যুতি ডেভিয়েশন করা হয়েছে, বাট দ্যাট বিকেম এ পার্ট অফ কনস্টিটিউশন। না, ওইটা কিন্তু কনস্টিটিউশনও না, বয়স বাড়ানোটা that was not part of the constitution. Then এটা That বয়স was just a manipulation. in this Yes. This is না, government which one? This is a progress. একটা জিনিস, This is a progress in line, মানে আমরা ডেমোক্রেসি উত্তরণের জায়গায় উত্তরণের পথে এটা প্রগ্রেস। কোন বাস্তবতায় প্রগ্রেস দরকার? যে বাস্তবতা আপনার 111 আপনি দেখেছেন, যে বাস্তবতায় আপনার জাস্টিস দেনে টানাটানি করতে কোর্ট মানা করছে, সেই বাস্তবতাগুলি বাদ দিয়ে কি আমরা আবার শুধু বয়স বাড়ানো এটাকে মিলাবো? কনটেক্সটে তো দেখতে হবে, ছেলে খেলা না। না, ছেলে খেলা না। আপনি ছোট্ট করে বলি, মাননীয় বিরোধী দলের নেত্রী অভিযোগ করেন আমার জনসভায় আপনি মাইকও লাগাইতে দেন নাই। সত্য মিথ্যা যাই হোক, ধরুন সত্য হলো, এই মাইক লাগানো অভিযোগ, আর আমার কোটা ফ্যামিলিকে আপনি হত্যা করলেন, আমাকে আপনি হত্যা করলেন, এই দুই হত্যা করার চেষ্টা নিলেন, একই অভিযোগ হলো। এগুলো পাল্লায় মাপলেই তো আপনি বুঝে যান। যারা মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দেওয়ার অ্যাপ্রোচকে মানে ওই পর্যায়ে মানে অশোভন বলছেন যাতে করে দাওয়াত গ্রহণ করা যায় না, এই যে অসুস্থ মস্তিষ্কের কথা বললাম, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি কি দাওয়াত দিতেন এরকম জায়গায় থাকলে? আপনি নিজে কি মানে কোন বাস্তবতায় মাননীয় প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন, যেখানে দেশ এবং জাতির একটা চাহিদা এবং আকাঙ্ক্ষার জায়গায়? নাহলে নাইম ভাই, আপনি আমি বন্ধুত্বের জায়গা থেকে আপনি কি আমাকে দাওয়াত দিতেন? আমি যদি ইফ আই ওয়ার দ্য কিলার অফ ইউর ফ্যামিলি, ইফ আই ওয়ার ট্রাইং টু অ্যাটেম্প্ট টু কিল ইউ, কিন্তু আপনিও তো বলছেন যে এটা তো পার্সোনাল লেভেলের দাওয়াত না। এইজন্য আমি বলছি যত যাই হোক এই আলোচনাটা এখনো হওয়া দরকার জাতির সাথে। এবং রিয়ালিটি হচ্ছে বিএনপি একটি বড় দল, রিয়ালিটি হচ্ছে যে আমরা সবাই বিএনপি নির্বাচনে রাখতে চাই, আসুক এটা চাই। রিয়ালিটি হচ্ছে আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, এবং আমি মনে করি যে একটা সর্বদলীয় সরকারের ক্যাবিনেট হলে তারা যদি ওয়াচডগের রোল প্লে করে, মাননীয় প্রধানমন্ত্রী যতই ক্ষমতা থাক, ফার্স্ট অফ অল ওনাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, ওনার ট্র্যাক রেকর্ডই সেটা বলে। তারপরে যদি কেউ অবিশ্বাস করেন, সেই অর্থে যদি বলি উনি কোনো ধরেন ম্যানিপুলেট করার চেষ্টা করেন, দিস ইজ নট পসিবল। সেই জায়গায় বলছি যে একটু সুস্থ এবং একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের চিন্তাটা করা দরকার। থ্যাংক ইউ। জনাব নাঈমুল ইসলাম খান, মোহাম্মদ এ আরাফাত হাতে সময় নেই বলেই, যদিও আমি এখনো নিশ্চিত না যে আরাফাত তার কথা বলে শেষ করতে পেরেছেন কিনা। যদি আরো কথা বলতে চান নিশ্চয়ই আরো কথা বলতে পারবেন। দর্শক মন্ডলী, এই দুইজনের কথা আপনারা শুনেছেন এতক্ষণ ধরে বর্তমান রাজনৈতিক সমস্যা ও তার সমাধান বিষয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।